সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা মামলা বাণিজ্য চাঁদাবাজি করছে তাদের দিন ফুরিয়ে আসছে। একই দিন সংবাদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 6 জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার। সাবেক এক এমপির বাড়িতে চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 জন বহিষ্কার হয়েছেন নিজ নিজ সংগঠন থেকে। চাঁদাবাজির অভিযোগ আছে আরও ছোট বড় দলের বিরুদ্ধে। প্রশ্নের মুখে পড়েছে সুস্থ রাজনীতির চর্চা। পরিত্রাণের উপায় কি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় চাঁদাবাজির কত হাত, আর এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাহিদা হাসান, সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং আমাদের সঙ্গে আরও কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন মল্লিক ওয়াসিউদ্দিন তামি, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। জুলাই সনদের দাবি আদায়ে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান এনসিপির। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের উপলব্ধি থেকেই সচেতনভাবে এগোচ্ছে বিএনপি। গুলশানে চাঁদাবাজির মামলায় 4 জন রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা। সংগঠনের নামে অপকর্ম করলে আইনি ব্যবস্থার আহ্বান। বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জনকে ছাড়পত্র, এখনও সংকটাপন্ন 4 জন। 23 জনের উন্নতি। নিহত মাসুমাকে ভোলায় দাফন। কুমিল্লায় মাহতাবের সমাধিতে নৌবাহিনীর শ্রদ্ধা। একদিকে অনুমোদন পায়নি 36 জুলাই আবাসন প্রকল্প। প্রস্তাবিত বরাদ্দ ও সমীক্ষা যাচাইয়ে অসঙ্গতি, জানালেন উপদেষ্টা। অহেতুক খরচে বিআরটি প্রকল্প গলার কাঁটা। এবং কানাডা, দুবাই, কাতারে সাবেক বিমান বাহিনী প্রধানের সম্পদের খোঁজ। দেশেও 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য দুদকে। রিমান্ডে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। আমরা আলোচনায় এসে আমাদের সঙ্গে আছে জাহিদ হাসান, সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আপনার কাছে প্রশ্ন করতে চাই যে চাঁদাবাজির যেসব অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে উঠছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উঠছে, এই গণ অভ্যুত্থান, বিশাল রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে এই ধরনের চাঁদার অভিযোগগুলোকে আসলে জাতিগতভাবে আমাদেরকে হতাশার মধ্যে আরও নিমজ্জিত করবে কিনা, আপনার কি মনে হয়? এবং আপনাদের উপলব্ধি কি যে যারা এত বড় অভ্যুত্থানে শরিক ছিল তারাই কেন চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে এত ব্যাপকভাবে? এই বিষয়টি নিশ্চয়ই খুবই হতাশার যে এরকম একটি গণঅভ্যুত্থানের পরে আবারও দেশে চাঁদাবাজি চলছে। একই রকমভাবে চাঁদাবাজির পূর্ববর্তী যেরকম রমরমা ব্যবসা আমরা দেখেছি বিগত ফেসিবাদী আমলে, একই রকমভাবে আবার ফিরে আসছে। এমনকি আমরা লক্ষ্য করছি চাঁদার জন্য মানুষও মেরে ফেলা হচ্ছে। সেই ভিডিও আমরা গত সপ্তাহ 2 আগে ফেসবুকে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেখেছি। সুতরাং চাঁদাবাজির সেই পূর্ববর্তী যে ধারা, সেই ধারা আবার ফিরে আসছে, এটা নিশ্চয়ই হতাশার। গণঅভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল যে আমাদের জাতিগত যে সকল ব্যর্থতা আছে এবং আমাদের জাতিগতভাবে বা প্রশাসনিকভাবে যে ফেসিবাদী কাঠামো আছে সবগুলোরই বিলোপ করতে হবে। সেই জায়গাটিতে আমরা নানাভাবে নানাবার ব্যর্থ হচ্ছি। প্রত্যেকবার আমরা হতাশ হই, হতাশার পর প্রত্যেকবার আবার উঠে দাঁড়াই যে আমরা এবার বোধহয় এই জায়গাগুলোতে কিছুটা পরিবর্তন আনতে পারবো। তবে কিছু পরিবর্তন নিশ্চয়ই এসেছে। আমাদের রাজনৈতিক দলগুলো কোনো দল তাদের নিজেদের সাংগঠনিক জায়গা থেকে একটা জিরো টলারেন্স মনোভাব দেখাচ্ছেন। সেই জায়গায় একটা পরিবর্তন এসছে। বিগত সময়গুলোতে আমরা দেখতাম যে আওয়ামী লীগের বিভিন্ন নেতা, বিভিন্ন মন্ত্রী, তাদের নামে নানাভাবে এরকম চাঁদাবাজির অভিযোগ আসলেও, দখলদারির অভিযোগ আসলেও আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ না করে বরং সেগুলোকে বিভিন্নভাবে উৎসাহিত করবার চেষ্টা চালাতো। সেই জায়গায় কিছুটা পরিবর্তন এসছে বলে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো কিছুটা সচেতন হয়েছে। তবে সেই সচেতনতা আরও দরকার এবং সচেতনতার এই পর্যায়ে যাওয়া দরকার যাতে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ যাতে এই সাহসটি করতে না পারে, কিংবা আমাদের রাজনৈতিক সংস্কৃতি কিংবা রাজনৈতিক অর্থনীতি যাতে শুধুমাত্র চাঁদাবাজি নির্ভর না হয়। মানে চাঁদাবাজি এই জন্যই হয় যে আমাদের এখানকার পলিটিক্যাল ইকোনমির সিস্টেমটা ভালো না। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রায় অধিকাংশ রাজনৈতিক দল পলিটিক্যাল ইকোনমি বলতে বোঝে চাঁদা নেওয়া এবং চাঁদা নেওয়ার মাধ্যমে সংগঠন পরিচালনা করা। এটি মূলত চাঁদাবাজির এই হারটাকে বৃদ্ধি করছে। জাহিদ হাসান, আপনাদের দলের গত 2 দিন ধরে যে বিষয়টি আলোচনায়, আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য তার বাড়িতে গিয়ে কোটি টাকার বেশি চাঁদা দাবি করেছে যারা, তাদের মধ্যে আপনার ছাত্র সংসদ অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 জন আছেন এবং একজন যুগ্ম আহ্বায়ক এবং একজন কেন্দ্রীয় সদস্য।
জানে আলম অপু এবং আব্দুর রাজ্জাক বিন সুলাইমান। আপনাদের এই গুরুত্বপূর্ণ পদের যে দুজন নেতা এই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত ছিল, সেটাকে আসলে আপনারা যেই স্লোগান নিয়ে গত ফেব্রুয়ারি মাসে নিজের দলকে বা নিজেদের ছাত্র সংসদকে জাতির সামনে উপস্থাপন করেছে, সেখানে কি মানুষ আসলে হতাশ হবে না? এবং আপনারা এত ছোট সময়ের মধ্যে যদি এত বড় চাঁদার অঙ্ক আপনারা দাবি করেন, মানে আপনাদের নেতাকর্মীরা দাবি করে, তাহলে আসলে মানুষ আসলে কোথায় ভরসা রাখবে? দেখুন, রাজনীতি দায় নেওয়ার জিনিস। আমরা এই দায়টি নিতে চাই যে আমাদের কেন্দ্রীয় কমিটির দুইজন নেতা কিংবা দুজন সদস্য এই কাজটি করেছেন। তারা একজন পলাতক আওয়ামী এমপির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেছেন এবং তারপরে তারা পুলিশ কর্তৃক ধৃত হয়েছেন। একই সঙ্গে এরা দুইটা ইনসিডেন্ট আছে। প্রথমত হচ্ছে তারা কিন্তু চাঁদাটি তারা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা এই নাম দিয়ে দাবি করেননি। তারা দাবি করেছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ট্যাগ কাজে লাগিয়ে তারা চাঁদাটি দাবি করেছেন। এবং আপনারা দেখেছেন যে যখন এই খবরটি গণমাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, তখন তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল এবং পুলিশের বরাতেও কিন্তু এই একই কথাই পাওয়া যাচ্ছে। সুতরাং চাঁদা দাবিটি গণতান্ত্রিক ছাত্র সংসদের নামে হয়নি। না হওয়ার কারণটা হচ্ছে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনোই এইরকম চাঁদাবাজি করা বা মানুষের উপরে যে কোনো রকমের জুলুম করা, সেই জুলুম করাকে প্রশ্রয় দেয়নি। কিন্তু সাধারণ মানুষ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এনসিপি, এগুলোর মধ্যে পার্থক্য করতে পারে। মানে আমি যদি আরেকটু বলি, যিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আছেন রিফাত রশিদ, তিনি আপনাদের দলেই আসলে একটি সিনিয়র পদ পেয়েছিলেন, কিন্তু সেই পদেও তিনি সন্তুষ্ট না হয় আপনাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হচ্ছে। মানে আপনাদের মধ্যে যে ইন্টার কানেকশন, সেটা তো আসলে ইন্টার কানেকশন হতো ইন্ডিভিজুয়াল ব্যক্তির পর্যায়ে, কিন্তু সংগঠন অনুযায়ী আপনি যদি চিন্তা করেন যে ওই দুজন ব্যক্তি আমার সংগঠনের সেন্ট্রাল কমিটির মেম্বার, তারা সেন্ট্রাল কমিটির মেম্বার হয়েও সেই নামে চাঁদাবাজি করতে পারেন নাই। কারণ আমি আরও একটি দায় নিতে চাই যে আমাদেরই কমিটির একজন যুগ্ম আহ্বায়ক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তার নামে 30,000 টাকার একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। অভিযোগটি আমরা পাওয়ার 15 মিনিটের মাথায় তাকে শোকজ করেছি এবং তার পদ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছি। সুতরাং আমাদের এই প্রিভিয়াস হিস্ট্রি থাকবার কারণে আমাদের ওই দুইজন সদস্য, কেন্দ্রীয় কমিটির দুজন সদস্য, তারা কোনোভাবেই আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করতে যেতে পারেন নাই। একইভাবে আপনি খেয়াল করেন, যখন কালকে সন্ধ্যার পরে এই ঘটনাটি বিভিন্নভাবে আমাদের সামনে আসলো, কোনো মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল ব্যক্তিরা এটিকে প্রথমে চাউর করেছেন, কেউ কিন্তু প্রথমত জানতেন না যে তারা গণতান্ত্রিক ছাত্র সংসদের দুইজন কেন্দ্রীয় কমিটির মেম্বার। কোথাও এই নামটি আসেনি। কোথাও নাম আসার আগে প্রথম আমরা যখন চিনতে পেরেছি যে এই দুইজন তো আমার কমিটির মেম্বার, তারা যে আমাদেরই কমিটির মেম্বার, এটা প্রথমবারের মধ্যে রিভিল করেছি আমরাই, এবং সেটি দুইটা স্থায়ী বহিষ্কার নোটিশের মাধ্যমে। সুতরাং সাংগঠনিকভাবে আমরা এই চাঁদাবাজির ব্যাপারে কোনো রকম কোনো টলারেন্স দেখাইনি এবং দেখাবো না। এখন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আপনি যেটা বলেছেন যে সাধারণ মানুষের ইমপ্রেশনটা ভালো থাকে না গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতি। আবার আমরা যেহেতু ছাত্রদেরকে নিয়ে কাজ করি, ছাত্র সংগঠন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্রদের প্রতি, মানে ছাত্রদেরও এই ইমপ্রেশনটা ভালো থাকে না। এই বিষয়টি পুরোপুরি সত্য, আপনার সঙ্গে আমি পুরোপুরি একমত। এখন মুশকিল হচ্ছে এর সঙ্গে এই বিষয়টি আমলে নেওয়া দরকার যে সাংগঠনিকভাবে এগুলোকে আমরা কোনো রকম টলারেন্ট করি না। কিন্তু একজন ব্যক্তি তার নৈতিক অবক্ষয় একদিনে হয় না। গণতান্ত্রিক ছাত্র সংসদের বয়স মাত্র 4 মাস। এই যে সকল ব্যক্তিরা এই কাজকর্ম করেছেন, তাই সে একজন আওয়ামী লীগ এমপির বাড়িতে, মানে পলাতক এমপির বাড়ি থেকে একবার টাকা নিয়ে এসছেন 17 জুলাই, আরও একবার গিয়েছেন 19 জুলাই, এরপরে গিয়েছেন আর একবার। মানে এই যে একই বাড়িতে 3 বার যাওয়া, এই ব্যক্তির নৈতিক অবক্ষয় কিংবা এই ব্যক্তির এরকম অপকর্ম করবার সাহস একদিনে তৈরি হয়নি। এই টাকাগুলো আসলে কোথায় যায় আপনাদের কোনো ধারণা আছে? মানে দল যেহেতু নতুন গোছাচ্ছেন, আপনাদেরও টাকার প্রয়োজন আছে, বা আমাদের কোথায় যায়? মানে এই যারা চাঁদাবাজি করে, ধরেন সে এই দুজন ব্যক্তিকে আমরা গতকালকেই স্থায়ী বহিষ্কার করে দিয়েছি, মানে তারা সংগঠনে কোনোভাবে ফিরতে পারবেন না। সুতরাং তাদের চাঁদাবাজির টাকা দিয়ে আমাদের ছাত্র সংগঠন চলে, বা আমরা যে অর্থে বলছি আমরা ছাত্র সংগঠনকে এত বেশি টাকা দিয়ে করা পলিটিক্সের জায়গায় নিয়ে যেতে চাই না। আমরা চাই ছাত্র সংগঠন চলবে মানুষের যে, মানে ছাত্রদের মধ্যে যে সৃজনশীল আইডিয়া, যে মতাদর্শিক রাজনীতি, মতাদর্শিক চর্চা, বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে ছাত্র সংগঠন চলবে। আমরা ছাত্র সংগঠনগুলোতে এত বেশি টাকার পলিটিক্স কখনোই করতে চাই না। আমরা কখনোই চাই না যে আমরা ছাত্র সংগঠন হিসেবে ক্যাম্পাসে অনেক বেশি ওয়েলফেয়ার করব, ছাত্রদেরকে খাওয়াবো, ছাত্রদের যদি পানির সমস্যা থাকে পানির ফিল্টার দিব, এইটি আমরা চাই না। আমরা বরং চাই এই ডিলটা আমরা প্রশাসনের সঙ্গে করব, যে গরমের দিন তীব্র গরম, ছাত্রদেরকে ঠান্ডা পানি দরকার, সুতরাং এই ঠান্ডা পানির ব্যবস্থা প্রশাসন করবে। আমরা এই টাকা দিয়ে এত বেশি রাজনীতির কাজ কখনোই করতে চাই না। আপনারা দেখেছেন এখন অবধি গত 4 মাস, আমাদের 5 মাস হয়ে গেছে সংগঠনের বয়স, আমরা এখন অবধি আমাদের একটা কেন্দ্রীয় কার্যালয় হয় না। আমাদের নানা জায়গাতে খোলা জায়গায় মিটিং করতে হয়, নানা জায়গাতে মানুষের কাছ থেকে স্পেস ধার নিয়ে অনুরোধ করে মিটিং করতে হয়। তার মানে আমরা কোনোভাবেই
আমাদের সাংগঠনিক চেইন পুরোপুরি টাকা নির্ভর করতে চাই না। কিন্তু আপনি নিজেই উল্লেখ করছিলেন যে এই যে দুজন আসলে বহিষ্কৃত হয়েছে আপনাদের ছাত্র সংসদ থেকে, তারা একাধিকবার সে আওয়ামী লীগের সংসদ সদস্যের, সাবেক সংসদ সদস্যের বাড়িতে গিয়েছিল। এতবার যে যাচ্ছে এবং এতবার যে তারা টাকা উত্তোলন করছে, কিংবা হয়তো এই একটি খাত থেকে হয়তো না আরো অনেক খাত থেকে উঠছে, আপনাদের কি ইন্টারনাল কোনো মেকানিজম নেই তাকে আসলে জবাবদিহিতার আওতায় আনার মতো? কিংবা সব জায়গায় তো আসলে সিসিটিভি ক্যামেরা থাকে না যে তাকে ধরবে, সেক্ষেত্রে আপনাদের ইন্টারনাল কোনো মেকানিজম আছে কিনা সেটা জানতে চাই। এবং গণমাধ্যমে প্রকাশের বাইরে আসলে আপনারা কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছেন কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা যখনই জানতে পারি, মানে আমাদের পক্ষে প্রত্যেক ব্যক্তির, আমাদের সেন্ট্রাল কমিটির 209 জন মেম্বার আছে, আমাদের প্রায় 100 খানেক ইউনিট আছে। এই প্রত্যেক কমিটির প্রত্যেকজন মেম্বারকে এভাবে ধরে ধরে স্ক্যানিং করাটা এটা হিউম্যানলি পসিবল না। যদি কালকের এই বিষয়টি গণমাধ্যমে না এসে কেউ একজন ইন্টারনালি আমাদেরকে জানাইতো, ধরেন এর আগে আমরা যে যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করেছি, মানে তার সদস্যপদ স্থগিত করেছি, সেই বিষয়টি আপনাদের গণমাধ্যমে এত বেশি আসে নাই। তারপরেও মানে আমরা যে শুধুমাত্র মিডিয়া ট্রায়ালের ভয়ে হোক, মানে যেটা করা হয় সাধারণত রাজনৈতিক দলগুলোতে, যে মিডিয়া ট্রায়ালের ভয়ে কিংবা অন্য কোনোভাবে মিডিয়াতে অনেক বেশি চাউর হয়ে গেছে বলে তাকে বহিষ্কার করতে হবে, আমরা মূলত এই জন্য করতে চাইনি। এই জন্য করলে আমরা আগের বহিষ্কারটি করতাম না। সুতরাং আমরা চেয়েছি যেখানেই আমরা যেভাবে অভিযোগটি পাই, সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমের হোক, গণমাধ্যম কর্মীদের থেকে হোক, বা কোনো একজন ব্যক্তি যদি নিজে সেই জুলুমের শিকার হয়, সে এসে আমাদেরকে সেই ভিকটিম যদি আমাদেরকে সেই বিচারটি দেয়, আমরা তাদের জন্য ব্যবস্থা নিতে পারি। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আপনাদের সঙ্গে এক সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন এবং এখন এনসিপির বড় নেতা, তিনি বলেছেন যে চাঁদাবাজদের দিন ফুরিয়ে আসছে। আপনাদেরও কি দিন ফুরিয়ে আসছে কিনা? মানে চাঁদাবাজের দিন ফুরিয়ে আসছে বলতে যদি আপনি মনে করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের দিন ফুরিয়ে আসছে, তাহলে গণতান্ত্রিক ছাত্র সংসদের দিন ফুরিয়ে আসেনি। যদি ফুরিয়ে আসতো তাহলে আমরা গতকালকে, মানে আপনারা জানবার আগে আমরা এই ডিসিশন নিতে পারতাম না। মানে আপনারা যখন জানেন না যে এই দুজন ব্যক্তি গণতান্ত্রিক ছাত্র সংসদের কর্মী, যখন কোনো মিডিয়া লেখে নাই, তখন আমরা স্থায়ী বহিষ্কার করেছি। সুতরাং হাসনাত আব্দুল্লাহর এই কথা পুরোপুরি সঠিক, আমি তার সঙ্গে একমত। এবং তার সাথে একমত বলে আমি বলতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সামনের দিনের রাজনীতি উজ্জ্বল এবং আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামি। আপনাকে স্বাগতম। অনেকক্ষণ কথা বলছিলাম জাহিদ হাসানের সঙ্গে, এবং আপনাকে আসলে শুরুতে প্রশ্ন করতে চাই যে বিষয়টা আসলে গত দুদিন ধরে আলোচনায় আছে, সেটা হলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদাবাজি, এবং এই বিষয়টি নিয়ে আসলে ছাত্রদলই সব থেকে বেশি শিরোনামে এসেছে চাঁদাবাজির ঘটনাগুলোয়। আমার যেটি প্রশ্ন ছিল জাহিদ হাসানের কাছে, যে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে আমরা এতগুলো চাঁদার ঘটনা কেন দেখব আসলে, বা চাঁদাবাজিগুলো কেন ঘটছে? যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, তারাই কেন আসলে চাঁদাবাজিতে এই লিপ্ত হয়ে পড়ছে? আপনার কি মনে হয়, বা ছাত্রদল আসলে কি করছে এটাকে রোধ করার জন্য? ধন্যবাদ প্রথমে একটু দুঃখিত, আমার একটু আসতে দেরি হয়ে গিয়েছে, বাইরে অনেক বৃষ্টি আর জ্যামও। তো প্রথম যে প্রশ্নটাই একটু কি বলবো, আমাদের জন্য আসলে ফেস করাটাই লজ্জাজনক। আমি বলবো এটা আমার জন্য যতটুকু, জাহিদের জন্য ততটুকু। কিন্তু আসলে সত্য কথা বললে, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বিগত 16-17 বছর যাবৎ একটা ফ্যাসিবাদী আমল জুড়ে হয়েছে, যে রাজনীতিকে যে দেশের সকল মানুষই একরকম লাভ জেনারেট করার একটা উৎস হিসেবে দেখে, যে বলে হোক ছলে হোক, সে এটা থেকে সে একটা প্রফিট বের করে আনবে। তো সেই সেন্স থেকেই কিন্তু চাঁদাবাজির এই বাস্তবতাগুলো উঠে আসে। এটা আপনি দেখবেন যতটুকু আমি জাহিদ, আমরা বলবো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি এবং এখন সামনে হয়তো কেন্দ্র রাজনীতি করব, আমাদের এখানে যতটুকু, তার থেকে অনেক বেশি কিন্তু রুট লেভেলে যারা, তৃণমূল লেভেলে যারা রাজনীতি করছে, তাদের মধ্যে এটা বিদ্যমান। কারণ তৃণমূলের রাজনীতিতে আওয়ামী লীগের যে রাজনৈতিক ডমিনেন্স, এটার ফলে তাদের একটা প্রোপাগেশন ছিল যে আওয়ামী লীগের রাজনীতি করলে, মানে রাজনীতি তারা যেটাকে টার্ম করেছিল, সেই মডেলের অ্যাক্টিভিজম চালালে যে তুমি ধনী হবা, অথবা তুমি যে কারো কাছ থেকে এক্সটর্ট করতে পারবা, অথবা যে আমরা যেটাকে বাংলা ভাষায় সহজ কথায় বলি যে চাঁদাবাজি। তো এইরকম যে বাস্তবতাটা তৈরি হচ্ছে, সেটারই আসলে আমরা বলবো যে সেটারই উচ্ছিষ্ট ভোগ করছি আমরা এখন। কারণ আমরা জানি যে বিগত 2024 সালের যে জুলাই মাসে একটা গণ অভ্যুত্থান ঘটেছে 36 দিনের, এটার পেছনে আবার আমাদের দীর্ঘ সংগ্রামও আছে 15-16 বছরের। কিন্তু আসলে একটা সংগ্রাম কিংবা একটা গণ অভ্যুত্থানের সফলতার পরে কিন্তু রাজনৈতিক বাস্তবতা একেবারে মুখের উপরেই বদলে যায় না। সেটার জন্য একটা আরও দীর্ঘ সংগ্রাম আমাদের জন্য অপেক্ষমান আছে বলে আমি মনে করি। আমাদেরকে এক্ষেত্রে আসলে প্রত্যেকটা
কেস বাই কেস আমাদের এক্ষেত্রে একদম সোচ্চার এবং আমি বলবো যে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো ছাড়া এবং শক্ত প্রতিক্রিয়া দেখানো ছাড়া এই যে একটা মানে অপরাজনৈতিক সংস্কৃতি আমি বলবো, সেটাকে থামানোর আসলে কোনো উপায় আমি দেখি না। আপনি বলছিলেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতি করেন আপনারা কিংবা মানে একদম ফোর ফ্রন্টে যারা আছেন তাদের থেকে তৃণমূলে এই প্রবণতাটা বেশি, কিন্তু আমরা দেখলাম যে মিডফোর্ড হাসপাতালের সামনে কিছুদিন আগে যে হত্যাকাণ্ডটি ঘটলো সেখানেও ছাত্রদলের দুজন জড়িত ছিল এই হত্যার সঙ্গে, এবং এটিও আসলে অনেকটা চাঁদাবাজ কেন্দ্রিক। তো এই ঘটনাগুলো আসলে কেন ছাত্রদলের মানে ছাত্রদলের কি সেন্ট্রাল কমান্ড থেকে এদেরকে এত মানে নিশ্চয়ই বড় দল কিন্তু তারপরে কি কমান্ড থেকে কন্ট্রোল করা যাচ্ছে না, না কি আসলে সমস্যাটা কোথায়? এবং এটা যদি চলতে থাকে তাহলে ছাত্রদলের ইমেজ আসলে কোথায় গিয়ে ঠেকছে বলে আপনারা মনে করেন? না, এটাকে চলমান রাখার কোনো প্ল্যান তো আমাদের হাতে নেই এবং ইতিমধ্যেই আমরা কিন্তু একদম শুরু থেকে প্রত্যেকটা কেসকে আমরা আমাদের নিজস্ব তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে তারপরে এই ক্ষেত্রে তাৎক্ষণিক যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা আমরা দেখেছি প্রিমা ফেসি কেস হলে, অথবা যেখানে তদন্তের দরকার আমরা তদন্ত কমিটি করে দিয়ে সেখানে আমরা প্রত্যেকটা কেস বোঝার চেষ্টা করেছি কেন এই জিনিসগুলো হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি। কিন্তু সমস্যাটা যে জায়গায় দাঁড়িয়েছে যে এখন কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় নেই আপনি যদি বলেন, সেহেতু আসলে আমাদের শুধু রাজনৈতিক যে পরিমণ্ডলে কিংবা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া এক্সিকিউটিভ ক্ষেত্র থেকে যে ব্যবস্থাটা নেওয়ার কথা সেটাকে আমরা আসলে কোনোভাবেই ইন্সপায়ার করতে পারছি না। আপনি যদি দেখেন বিএনপির কাছে জিম্মি আসলে এমনকি মনে হয় না মাঝে মাঝে এরকম এলিগেশন, কেউ কেউ বলেন বিএনপির কাছে জিম্মি, কেউ কেউ বলেন এনসিপির কাছে জিম্মি, কেউ কেউ আবার বলেন যে সরকারে এখনো আওয়ামী লীগের যে দোসরেরা, ফ্যাসিবাদের দোসরেরা তারা এখনো বিদ্যমান। আমি বলবো যে আপনি যদি তিনটাকে সত্য অথবা তিনটাকে মিথ্যা ধরে নেন, তারপরেও যে আমরা গ্রাউন্ড রিয়ালিটি যেটা আছে সেটাকে আমাদের মোকাবেলা করা ছাড়া আসলে কোনো উপায় নেই। তো যে ঘটনাগুলো ঘটছে আমি যেটা বলছিলাম যে সে সব প্রত্যেকটারই কেস বাই কেস আপনার রিয়াক্ট করা ছাড়া কোনো উপায় নেই। রাজনৈতিক একটা সাংগঠনিক রিয়াকশন আপনার দেখাতে হবে, কিন্তু একই সাথে যদি প্রশাসন কোনো রিয়াকশন না দেখায় তাহলে আসলে যারা চাঁদাবাজি করে কিংবা যারা অপরাধের সাথে সরাসরি যুক্ত হয়ে যায় তারা আসলে সাংগঠনিক বহিষ্কার কিংবা সাংগঠনিক অ্যাকশনের ক্ষেত্রে এত বেশি কেয়ার করে না। কিন্তু আবার দেখা যাচ্ছে যে ধরেন যেখানে আসলে সরকার এক্সিকিউটিভ পাওয়ার খাটাচ্ছে সেখানে আবার ছাত্রদলের লোকজন থানায় হামলা করে তাদেরকে বের করে নিয়ে আসছে। না, থানায় হামলা মানে ছাত্রদলের যেখানে সাংগঠনিকভাবে ওই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ওই রকম থানায় হামলা করার ঘটনা কিন্তু আমি আসলে খুব কম দেখেছি। বরং আমরা দেখেছি যে ছাত্রলীগের লোককে এই বিগত কয়েকদিন আগে মহসিন কলেজে ছাত্রলীগের লোকে ছাত্রদলের লোকেরা মানে ধরিয়ে দিয়েছে, এরপরে শিবিরের লোকেরা সেখানে গিয়ে হামলা করেছে থানায়। এবং বিভিন্ন সময় আমরা এনসিপিরও বিভিন্ন নেতৃবৃন্দকে দেখেছি যে ছাত্রলীগের যারা মানে সন্ত্রাসীরা তাদেরকে ধরিয়ে দিলেও তারা তদবির করেছেন। তো এইরকম যে বাস্তবতা এগুলোকেও কিন্তু কাটিয়ে ওঠার ক্ষেত্রে শক্ত প্রশাসনিক ব্যবস্থার কোনো বিকল্প নাই। এখন এক্ষেত্রে আসলে রাজনৈতিক এবং প্রশাসনিক যে একটা মিথস্ক্রিয়ার দরকার হয় সেটা কিন্তু মানে চরম অভাব আমরা দেখতে পাচ্ছি। তো সেটার কারণেই আসলে এই চাঁদাবাজি কিংবা অপরাজনৈতিক যে সংস্কৃতি সেটার আসলে উত্তরণ করাটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। যাইতেছেন আপনার কাছে পরবর্তী ধাপের কয়েকটা প্রশ্ন নিয়ে আসি। তার মধ্যে প্রথম প্রশ্ন যেটি সেটা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আপনারা নিজেকে যতটাই আলাদা করতে চান না কেন আসলে সাধারণ মানুষের কাছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি সবই এক। এইখানে দেখা যাচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র ছিলেন উমা ফাতেমা, তিনি বেশ কয়েকটি অভিযোগ অনেকদিন ধরে করে আসছিলেন এবং গতকালকের ঘটনার পরে তিনি একটি পোস্ট করেছেন এবং সেখানে উল্লেখ করেছেন যে এই চাঁদাবাজি ঘটনায় আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছে, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা পড়লো। ঠিকমতো খুঁজলে বুঝবেন এদের শিকড় অনেক গভীরে। এই শিকড়টা আসলে কোথায়? আপনারা কি মনে করেন কেন মামা এরকম অভিযোগ করছেন এবং শুরু থেকেই করে আসছেন? এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে কমিটি সেটি সারা দেশের বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, কেন্দ্র কমিটি বাদে কেন্দ্রীয় কমিটিরই বা প্রয়োজনীয়তা কি? দেখুন, উমা ফাতেমা যে অভিযোগটি করেছেন এই অভিযোগের তীর আসলে তার দিকেও যায় এই জন্য যে উনি যদি বলেন যে এর শিকড় অনেক গভীরে বা অবাক হওয়ার কিছু নাই, একই রকম ঘটনা আগে অনেকবার ঘটেছে। উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন দীর্ঘ কয়েক মাস, প্রায় 8 থেকে 9 মাস। এই 8 থেকে 9 মাসেও যদি এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে অনেকবার, যেটি উনিও দাবি করেছেন যে আগে হয়েছে, উনি কি ব্যবস্থা নিয়েছেন, তার পজিশন কি ছিল? উনি উত্তর দিয়েছেন যে কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হতো। এক্স্যাক্টলি, এখানে একটা কথা আছে, তিনি পিন ড্রপ সাইলেন্স উপহার পেতেন। এই একই কথা উনি মুখপত্র থাকা অবস্থায় একবার বলেছেন কিনা? আপনাদের গণমাধ্যমে বলেন নাই, ফেসবুকেও বলেন নাই, কোথাও বলেন নাই। তার পদে যখন ম্যাচ শেষ হয়েছে
যখন নতুন অন্য কেউ দায়িত্ব পালন করছে তাদেরকে আমি দুধে ধোয়া তুলসী পাতা বলছি না, মানুষের মধ্যে খারাপ ভালো মিলে মানুষ হয়। কিন্তু তিনি যখন দায়িত্বে ছিলেন তখন তিনি একবারের জন্য বাইরে একটা কথা বলেন নাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদাবাজি চলে, আমি সেই চাঁদাবাজিকে বন্ধ করতে চাই, কিন্তু বাকিরা আমাকে সহযোগিতা করছেন, অসহযোগিতা করছেন, কিংবা পিন অফ সাইলেন্স উপর পাচ্ছে, সে কথা তিনি বলেন নাই। একই জিনিস আমরা উমা ফাতেমার থেকে আগেও দেখেছি, যখন ওনার মুখপাত্র পদ শেষ হয়েছে, যখন উনি আবার নতুন একটা কাউন্সিলের নতুন নেতৃত্ব, নতুন নেতারা নেতৃত্ব গ্রহণ করেছেন, তখন তিনি ফেসবুক একই রকম কথাবার্তা বলেছেন। তো ব্যাপারটা হচ্ছে আপনি যখন দায়িত্বে আছেন, সেখানে তো তিনি বারবার বলেছেন তাকে পদে পদে অসহযোগিতা করা হতো, তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য। মানে এই একই কথা আমার এই যে এত কিছু বলা হচ্ছে এখন, একই কথা উনি মুখপাত্র থাকা অবস্থায়, মুখপাত্রের পদ শেষ হওয়ার একদিন আগে বলেছেন কিনা, তিনি কিন্তু সেই কথা বলেননি। কিন্তু তিনি যে অভিযোগগুলো তুলেছিলেন চাঁদাবাজি, সেটা তো সত্যি হয়ে গেল নাকি? মানে ধরেন কালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজি হয়েছে, এটা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথমবারের মতো করে চাঁদাবাজি? নিশ্চয়ই না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে ভুরি ভুরি চাঁদাবাজি হয়েছে, সবগুলো ডকুমেন্টেড আছে আপনাদের মিডিয়াগুলোতে, এবং সেগুলো উমা ফাতেমা নিজে দায়িত্বে থাকা অবস্থায় তো হয়েছে। তখন উনি একই কথা কেন ফেসবুকে লেখেন নাই, কিংবা আপনাদের গণমাধ্যমে এসে কেন বলেন নাই? তখন তো এগুলো কোনো কিছু বলেন নাই। সুতরাং ব্যাপারটি হচ্ছে তিনি যখন দায়িত্বে ছিলেন তখন কোনো দায় না নিলে, যেমন দেখেন আজকে আপনি যখন গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 জনের নামে এলিগেশন নিয়ে এসছেন, মানে যেটি সত্য, তামিম ভাইয়ের কাছে যখন বিএনপির ব্যাপারে বলেছেন, আমরা 2জন দায় গ্রহণ করেছি, যেটি হয় আমাদের দলগুলোতে, এবং আমরা সেটি বন্ধ করবার জন্য চেষ্টা করছি। কিন্তু ব্যাপারটি হচ্ছে রাজনীতি দায়ের জিনিস, তিনি সেই দায়টি গ্রহণ করছেন না। দায় এড়িয়ে গিয়ে আপনি সংগঠন চালাতে পারবেন না, দায় এড়িয়ে গিয়ে রাজনীতি হবে না, তিনি সেই দায়টি এড়াচ্ছেন। তার যখন দায়িত্ব চলছিল তখনও তো একের পর এক চাঁদাবাজির ঘটনা সারা দেশে ঘটেছে, তখন তিনি এগুলো বলেননি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই, সেটি হলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে, কেন্দ্রীয় কমিটির প্রয়োজনীয়তা কি? মানে যেটি আসলে অনেকে প্রশ্ন তুলেছিল অভ্যুত্থানের পরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা ডিসব্যান্ড করে দেওয়া উচিত, এতদিন পরে কেন আছে, এবং সেটির কারণে কি আপনাদের ইমেজ অনেকটা নিচে নেমে এসেছে কিনা? দেখুন, এই প্রশ্নের উত্তরটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা এখন কেন্দ্রীয় কমিটিতে রান করছেন তারা ভালো দিতে পারবেন। আমি আমার একটা ভিন্ন অবজারভেশন বলি। আমি মনে করি যেটা, যে গত 1 বছরে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যেরকম কালচারাল অ্যাক্টিভিজম হওয়ার কথা ছিল, শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে যেভাবে কাজ করা দরকার ছিল, এটিতে আমাদের সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। যে ফাউন্ডেশনটি করা হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, তারাও ব্যর্থ হয়েছে। সুতরাং এই জায়গাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাজ করবার কিছু আছে বলে আমি মনে করি। আমি জানি না তারা এখন কী কাজ করবেন, তারা আজকে প্রেস ব্রিফিংয়ে যেটা বলেছেন আমি দেখলাম, তারা তাদের কর্মপন্থা খুব দ্রুত প্রকাশ করবেন মিডিয়াগুলোর সামনে। তখন প্রকাশ করলে বোঝা যাবে যে আসলে তারা কী করতে চান। কিন্তু আমার যেটা অবজারভেশন বা আমার যেটা পরামর্শ, জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক আরও কিছু কাজ করবার বাকি, কিছু না আরও অনেক বেশি কাজ করবার বাকি আছে, সেই জায়গাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফোকাস করতে পারে বলে আমার মতামত। জি ওয়াসিদ, আমি আপনার কাছে আমি একই প্রশ্নই করতে চাই আসলে, যে গণঅভ্যুত্থানে আপনারা অনেক বড় শরিক ছিলেন, ছাত্রদল সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আপনার কি মনে হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এখন থাকার কোনো প্রয়োজনীয়তা আছে, কিংবা অনেকদিন আসলে দেরি হয়ে গেছে সবগুলো কমিটি ডিসব্যান্ড করতে? এখানে আমি রিলের মতো করে উত্তর দিই। প্রথমে যদি আপনি আমাকে এক কথা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো না, আর এক্সপ্লেনেশনের কথা বললে আমি যেটা বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু শুরু থেকেই একটা ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এইখানে যেমন ছাত্র শক্তি, জাহিদরা তখন ছাত্র শক্তির পার্ট ছিল, কেউ কেউ ছাত্র অধিকার যেটা সেটার পার্ট ছিল, কেউ কেউ বাম সংগঠনের সাথে যুক্ত ছিল, কেউ কেউ ছাত্র ফেডারেশনের সাথে ছিল। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা যারা আছি, আমরা যেমন এটার সাথে কাজ করেছি, আমাদেরও কিছু কিছু সদস্য সেটার সাথে যুক্ত ছিল। তো কিন্তু 5 আগস্টের পরে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে আমরা খুব অবাক হয়েই দেখলাম যে এটাকে কুক্ষিগত করে ফেলার চেষ্টা অনেকে মিলেই করলেন। কিন্তু এর ফলে যে রাজনৈতিক ক্ষতিটা, আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলবো না, কিংবা ছাত্রদের রাজনীতি বলবো না, আমি বলবো সারা দেশের রাজনীতির একটা বিশাল ক্ষতি কিন্তু হয়ে গিয়েছে। তো সেই ক্ষতিটা আসলে এখন পোষানো যাবে কিনা, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আবার নতুন করে করা যাবে কিনা, সেটা কিন্তু অস্পষ্ট। কিন্তু যদি তখনকার যে সমন্বয়করা, যার মধ্যে একজন জাহিদ হাসান নিজেও ছিলেন, তারা যদি দায়িত্ব নিয়ে এটাকে একটা ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে পারতেন, অথবা ঐক্য করা না গেলে যদি এটাকে ডিসব্যান্ড করে দিতেন, আমি বলতাম অন্তত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ইজ্জত অথবা যে সম্মান তারা মানে পেয়েছিল 5 আগস্টের পর্যন্ত, এই আন্দোলনের শরিক থাকা পর্যন্ত, আমি বলবো পুরো আগস্ট মাস পর্যন্তই সে সম্মানটা অন্তত বজায় থাকতো। কিন্তু দুঃখজনকভাবে আসলে সেটা হয়ে ওঠেনি। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে বেশ কয়েকবার চেষ্টা করেও সকল রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, যে ছাত্রদের যে রাজনৈতিক সংগঠন, সেগুলো কিন্তু আর ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্মে দাঁড়াতে পারেনি। তো এটা আসলে একটা দুঃখজনক। অলরেডি এটার এই যে ঐক্যের একটা প্ল্যাটফর্ম হিসেবে এটার শেষটা কিন্তু অলরেডি দেখে ফেলেছে। কিন্তু এখন বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের যে অর্গানোগ্রাম আছে আসলে,
এটা আসলে কেন আছে কিংবা এটা থেকে আসলে দেশ কি পেতে পারে, ছাত্র সমাজ কি পেতে পারে, আমি আসলে এটা নিয়ে বেশ দ্বিধায় আছি কিংবা দ্বন্দ্বে আছি আমি জি, আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্রদের ঐক্য এখন আসলে কোন জায়গায় আছে, যেটা আমরা গণঅভ্যুত্থানে আগে দেখেছিলাম এবং প্রত্যাশা করেছিলাম যেটা থাকবে, সেখানে এখন শিবির ছাত্রদল মুখোমুখি কিনা, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্রদল মুখোমুখি কিনা, আপনার কি মনে হয়? আমি সবসময় আশাবাদী মানুষ, আর সেই দিক থেকে দেখতে গেলে আসলে আমাদের ক্যাম্পাসে আমরা যেমন দেখছি বিরোধিতার রাজনীতি তো আছেই, বিরোধিতার রাজনীতি সবসময় থাকবে, এটা গণতান্ত্রিক সৌন্দর্য। কিন্তু আসলে সংঘাতের রাজনীতির দিকে এখনও আমাদের যে রাজনৈতিক 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা যায়নি। তো আমরা আশা করব যে একটা যে ঘটনা ঘটেছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি, চট্টগ্রামে দেখেছি, সেসব ক্ষেত্রে যদি যেসব সংগঠনের নেতাকর্মীরা জড়িত আছে সেসব সংগঠন যদি দায় স্বীকার করে তারা সেসব যে আচার আচরণ শুধরানোর চেষ্টা করে, তাহলে সামনের দিনে আমাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ আশা করছে। আর যদি আমরা আচার আচরণ শুধরানোর চেষ্টা না করি, দায় এড়িয়ে যাই, তাহলে আসলে আমাদের জন্য আসলে খুব অন্ধকার একটা ভবিষ্যৎ আমরা সামনের দিনে দেখতে পাচ্ছি। কারণ সবকিছু আসলে আমাদের উপরে এখনো নির্ভর করছে বলে আমার মনে হয়। সংঘাতের বিষয় আপনি যেহেতু তুলেন, সেহেতু আমি একটু এই বিষয়টা প্রশ্ন করতে চাই যে ছাত্র দলের গত মাসে একটা রিপোর্ট, গত মাস মানে জুনের একটা রিপোর্ট আছে, যেখানে দেখা যাচ্ছে যে 10 মাসে ছাত্র দলের অভ্যন্তরীণ কোন্দলে 41 জন নিহত হয়েছে। মানে ছাত্রদল যে সংঘাতটা সেটা তো নিজেদের মধ্যেই অনেক বেশি এবং বাইরে তো আছেই অনেকটা, আপনি নিশ্চয়ই জানেন। এই রাজনীতি আসলে কি মানুষ বা সাধারণ ছাত্ররা চেয়েছিল অভ্যুত্থানের আগে বা অভ্যুত্থানের পর? প্রথমত আমি এই রিপোর্টটা নিজে দেখিনি এবং এটার রিপোর্টটা সত্যতা যাচাই করার ব্যাপার, কিন্তু আমাদের আভ্যন্তরীণ কোন্দল এটা আসলে খুব একটা অস্বীকার করার মতো কোনো বিষয় নয়। এবং আমি এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে আগেই দিয়ে দিয়েছি যে আমাদের ভেতরকার যে বিশৃঙ্খলা আছে, কিংবা বড় দল হিসেবে একটা দল যখন বড় হয়ে যায় তাকে কন্ট্রোল করা কিন্তু আপনি মানে ম্যাক্রো লেভেলে কন্ট্রোল করা অনেকটাই ইম্পসিবল হয়ে যায়, তখন আপনার প্রত্যেকটা কেস বাই কেস যেতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের দল, আমি যেটা বলবো যে প্রত্যেকটা ঘটনারই যদি দায় নেওয়ার মতো হয়, আমরা দায় নেওয়ার ক্ষেত্রে খুবই আন্তরিক এবং প্রতিক্রিয়া দেখানো এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও খুবই আন্তরিক। তো আন্তরিকতার পরেও কিন্তু মানে পুরোপুরি রাজনৈতিক প্রেক্ষাপটে যে একটা সামগ্রিক বিশৃঙ্খলা আছে সেটার এফেক্ট কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এবং বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসেবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা এড়িয়ে যাওয়ার আসলে কোনো উপায় নেই। তো এখন আমাদের আসলে কেস বাই কেস, এবং আমরা আশা করছি যে প্রশাসনের ক্ষেত্রে থেকেও আমরা যথেষ্ট সহায়তা পাবো এই ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, কারণ বিভিন্ন ক্ষেত্রে এরকম আনফরচুনেট ঘটনা ঘটে যেতেই পারে। তো এই ক্ষেত্রে আসলে আমরা যেমন নিজেদের ভেতরে নিয়ে কাজ করছি শৃঙ্খলা আনার জন্য, আমরা বিভিন্ন কলেজ কমিটি করা কিংবা নিজেদের কমিটিগুলো নতুন করে করা, যাতে যোগ্যতর ছাত্র নেতৃত্ব উঠে আসেন এবং অনেকটা শৃঙ্খলাবদ্ধভাবে নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা। নিয়মিত ছাত্র বিষয়টি প্রাধান্য দিচ্ছেন? জি, সেই দিকে আসলে নিয়মিত ছাত্রত্বের দিকে প্রাধান্য দিয়েই আমাদের যে কলেজ কমিটিগুলো বলেন, আমাদের বাংলাদেশে আজকেও অনেকগুলো কলেজ কমিটি হয়েছে, আমি একটু আগে দেখে আসলাম, প্রত্যেকটাতে নিয়মিত ছাত্রত্ব এবং অনেকটা ক্ষেত্রে আমরা যাতে নতুন নেতৃত্ব নিয়ে আসতে পারি, যাতে ইয়াং ব্লাড আমাদের যাতে মানে আপনারা তো অনেকদিন ধরে ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত এবং মানে ছাত্রলীগ যখন দুর্দণ্ড প্রতাপে ক্যাম্পাসে অত্যাচার চালাচ্ছিল তখনও আপনাদের মতো অনেকে ছিল ছাত্র দলে, আপনাদের হাতে নেতৃত্বটা আসে না কেন? মানে এত পুরনো 2006-07 সেশন 5-6 সেশন বা এরকম এত পুরনো নেতৃত্ব আসলে কেন থাকে বা আপনারা কেন মেনে নেন এটা? এখানে দুঃখজনক যেটা বিষয়, আপনি যদি রুট কজ ধরে নেন, তো আমি অনেক দিন ধরে চিন্তা করে বা অনেক দিন ধরে দেখে যেটা দেখেছি যে বাংলাদেশের সামগ্রিক যে একটা ব্যাকলগ সিস্টেম ছিল বিগত এই 1.5 দশক ধরে আওয়ামী লীগের আমলে অনেকটা ফোর্সডভাবে সেটাকে এড়িয়ে যাওয়া হয়েছে। বাট ওই যে একটা শিক্ষা জীবনের ক্ষেত্রেও আমাদের আগের যে অগ্রজরা তারা যে ব্যাকলগটা ফেস করেছেন, সেই ব্যাকলগটা কিন্তু আপনি দেখবেন যে ছাত্রলীগও খুব একটা এড়িয়ে যেতে পারেনি। ছাত্র শিবির যারা মানে তখনকার সময় যারা রাজনীতি করেছে তারা কিন্তু এড়িয়ে যেতে পারেনি। তেমনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও কিন্তু ওই যে ব্যাকলগটা ওইটাকে ক্লিয়ার করে আনতে একটু সময় লাগাচ্ছে। কিন্তু আমি বলবো এই দিক থেকে আমি অনেকটা আশাবাদী, কারণ আমাদের এখন কোনো কমিটি 1 বছর বা 1.5 বছরের বেশি কন্টিনিউ করছে না। আমরা প্রায় মানে খুব দ্রুতই কমিটি করে এবং এই ব্যাকলগটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ। জাহিদ, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে আপনি আসলে শামসুন্নাহার হলে যে ট্র্যাজেডি সেটাকে কীভাবে দেখেন? আমি প্রশ্নটি করছি কারণ ছাত্রদলের একজন নেত্রী মানসুরা আলম তিনি এটিকে আসলে বাকশালীদের অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন এবং আপনাদের উপর দায় চাপিয়েছেন যেটা আপনারা একটা রাজনীতি করছেন। আপনি এটা কীভাবে দেখেন ছোট্ট করে বলবেন? আর একটা প্রশ্ন আমার আছে। জি শামসুন্নাহার হল ট্র্যাজেডি
নিয়ে আমরা এই যেদিন ট্র্যাজেডি ছিল 25 তারিখে, 23 তারিখে, সেদিন আমরা যেটা বলেছি আজকে একই রকম কথাই বলছি যে শামসুন্নাহার হলের ট্র্যাজেডি নিয়ে মানসুর আলমের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমার মনে হচ্ছে একপাক্ষিক এবং সেটি ইতিহাসকে বিকৃত করার, ইতিহাসকে লুকানোর একটি চেষ্টা তিনি তার ওই ফেসবুক পোস্টটিতে করেছেন। কিন্তু ছাত্রদল কি এই দায়টি এড়াতে পারে যে তাদের নেত্রীদের নেতৃত্বে সেদিন ছাত্রীদের উপরে হামলা হয়েছে, কিংবা এজন্যই মূলত তারা ক্ষমতাসীন ছিল, সেই ক্ষমতাসীন থাকবার কারণে পুলিশ ঢুকে ছাত্রদলের মধ্যে ছাত্রীদেরকে প্রহার করেছে? মানে এই দায়টি কখনো ছাত্রদল এড়াতে পারে না। এবং এই যে ট্র্যাজেডিটি হয়েছে, ধরুন আমাদের জায়গা খুবই স্পষ্ট, কখনো বিএনপি কিংবা ছাত্রদলের কেউ তো অন্ততপক্ষে এটি বলতে পারবেন না যে সেদিন ছাত্রীদের উপর নির্যাতন হয়েছে, ছাত্রীদের উপর সেদিন নির্যাতন হয়েছে, এবং আমরা সেই নির্যাতনটিকে ক্যাম্পাসে কোনো রকমের নির্যাতন, কোনো রকম টর্চার আমরা চাই না। জি, অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনারা রিকনসিলিয়েশনের কথা বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে অভ্যুত্থানের পর থেকে আপনাদের রিকনসিলিয়েশনের প্রসেসটা এরকম যে 1,10,00,000 টাকা নিতে হবে, তারপর একটা আওয়ামী লীগের নেত্রীকে সমাজে আবার প্রতিষ্ঠিত করে ফেলতে হবে, এটা কি আপনাদের প্রসেস কিনা? এটা একটু আমার জানার আগ্রহ আছে। না, ব্যাপারটি হচ্ছে যে আওয়ামী লীগের রিকনসিলিয়েশন হবে বিচারের মাধ্যমে। ধরুন গতকালকে যে পলাতক এমপির বাসায় গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 জন এবং বৈষম্যবিরোধী ছাত্রদের 3 জন গিয়ে চাঁদা দাবি করেছে বা চাঁদা নিয়েছে, এখানে একটা সম্পূরক প্রশ্ন আছে। এই প্রশ্নটা খুবই আনপপুলার, কিন্তু করতে হবে, যে গণঅভ্যুত্থানের 1 বছর পার হওয়ার পর ওই এমপিকে কেন এখন গ্রেফতার করা হয়নি? শুধু ওই একজন এমপি না, এরকম আরো বহু এমপিরা আছেন, আরো বহু আওয়ামী লীগ সেটা আপনারা ধরেও দিতে পারতেন বা তাকে বিষয়ে ইনফরমেশন দিতে পারতেন, আপনারা যেটা অনেকবার করেছেন। প্রশ্নটা তো ওইখানে, কোটি টাকা চাঁদা দাবি এই জন্যই তো, যদি আমাদের ওই 2 জন নেতা তারা চাঁদা দাবি না করে পুলিশকে ইনফর্ম করতেন, তাহলে আমাদের কোনো কোশ্চেন ছিল না। এবং তারা পুলিশকে ইনফর্ম করার পরিবর্তে যদি চাঁদা দাবি করেছেন, সংগঠন তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দিচ্ছে না। কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে, যে পুলিশ কি সিস্টেম এখনো কত বেশি ভঙ্গুর যে নাগরিকদের থেকে ইনফরমেশন নিয়ে তাদের গ্রেফতার করতে হয়, অথবা তারা ইনফরমেশন জানে কিন্তু গ্রেফতার করে না। সুতরাং এই প্রশ্নটি একই সঙ্গে সম্পর্ক যে এমপি কেন এখনো গ্রেফতার হয়নি। আমি আমাদের সংগঠনের সাবেক যে 2 জন সদস্য যাদেরকে গতকালকে বহিষ্কার করা হয়েছে, তাদের কোনোভাবে দায় এড়ানো যাচ্ছে না। কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটি করতে হবে যে বাংলাদেশের পুলিশ এবং জাস্টিস ব্যবস্থা কত বাজে হয়েছে যে এখনো সেই এমপি 1 বছর। অসংখ্য ধন্যবাদ। ওয়াসিত, আমি আপনাকে একই প্রশ্ন করতে চাই। আপনাদের দলের একজন সিনিয়র নেত্রী বা ছাত্রদলের একজন সিনিয়র নেত্রী মানসুর আলম সেটি প্রশ্ন করেছেন যে শামসুন্নাহার হলে যে ট্র্যাজেডি 2002 সালে ঘটেছিল সেটি আসলে বাকশালীদের একটা অপপ্রচার এবং এটি নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ একজন অপরাজনীতি করেছে, এরকম তিনি অভিযোগ তুলেছেন। আপনাদের কেন মনে হয় যে এটি কি আপনাদের ইতিহাসের দায় এড়ানোর একটা মানে প্রবণতা কিনা? এটি ইতিহাসের দায় এড়ানোর প্রবণতা কেন হবে এটা আমি কিছু বুঝি না। কারণ হলো এই শামসুন্নাহার হলের ট্র্যাজেডি ইত্যাদি ইত্যাদি, এমনকি বাকশালীদের যে একটা অপপ্রচার ছিল যে ওই জায়গায় ধর্ষণও হয়েছে, এরকম অপপ্রচার কিন্তু তারা চালিয়েছে এবং এটাকে একু করেছে। ইভেন 5 আগস্টের পরেও একজন নারী নেত্রী এটার একু করেছিলেন, পরে উনি এটার জন্য ক্ষমাও চেয়েছেন। তো সব মিলিয়ে আসলে আমি একটা জিনিস এই জায়গায় বলতে চাই যে কখনো কেন তৎকালীন যে শামসুন্নাহার হলের ছাত্রদলের নেত্রী এবং ছাত্রলীগের নেত্রী যারা আছেন তাদের কাছে কোনো শোনা হয় না কেন, কিংবা প্রভোস্ট যিনি তখন ছিলেন, যিনি নিজেকে বাঁচানোর জন্য পুলিশ ফোর্স ঢুকানোর জন্য ভিসিকে অনুরোধ করেছিলেন, ওনার কোনো মানে বয়ান কেন শোনা হয় না? আমি সবসময় দেখেছি যে একটা রাজনৈতিক বয়ান তৈরি করা হয় যে এখানে নির্যাতন হয়েছে ইত্যাদি হয়েছে, কিন্তু যেখানে আমার ছাত্রদল নেত্রীদের উপরেই পুলিশ হামলা করেছে সেদিন, তো আমরা কেন এটার দায় নিব? তা আমরা হামলাও শিকার হবো, দায়ও নেব। অসংখ্য ধন্যবাদ। সেই সময় গণমাধ্যমের খবর নিশ্চয় অনেক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।